স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আম জনতার। আর তাই আম জনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আম জনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয় একটি রিপোর্ট ও কিছু প্রশ্ন। একটি রিপোর্ট নিয়ে আজকে কিছু প্রশ্ন করতে চাই কয়েকজন অতিথিকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। সুভাষ সিংহ রায়, আপনার কাছে জানতে চাই, টিআরবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানিতে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে। টিআরবির রিপোর্টে বলা হয়েছে যৌক্তিক কারণ না দেখিয়ে টিকা আমদানিতে তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা অন্য দেশের চেয়ে বেশি দামে $5 সেরামের টিকা কিনেছি। অন্যরা কিনেছে $2.19, $3 বা $4। প্রথম 50 লাখ ডোজেই তৃতীয় পক্ষ লাভ করেছে 38.37 কোটি টাকা। 3 কোটি ডোজ আসলে তাদের লাভ হবে 231 কোটি টাকা। যেই টিকা যদি আমরা সরাসরি আনতাম তাহলে যে টাকা বাঁচত তা দিয়ে 68 লাখ বেশি টিকা আনা যেত। আমরা তৃতীয় পক্ষকে না দিয়ে সরাসরি কেন টিকা আনলাম না সেই প্রশ্ন উঠেছে। এমন প্রশ্ন আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই প্রথমে যে কথাটি বলেছেন, আমরা নিজেদের ভুলগুলো অনুসন্ধান করে দেখতে চাই আমাদের কোথায় ভুল হয়েছে, এবং আমজনতার দাবিও কিন্তু তাই, এবং তারা চায়ও তাই। এই টিকা প্রকল্প নিয়ে অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, অনেক টকশোতে আলোচনা হয়েছে, অনেক বক্তব্য এসেছে, কিন্তু বাস্তবতা এটাই, যখন এই টিকা চুক্তিটি করা হয়েছিল পৃথিবীর অধিকাংশ দেশই টিকা পায়নি। প্রায় 131টি দেশ তখনও পর্যন্ত টিকা পায়নি। এটা স্মরণ রাখা দরকার। এখন আমরা চীন থেকে টিকা কিনছি $10। সিরাম ইনস্টিটিউট থেকে যখন টিকা ক্রয় করা হয় তখন বলা হয়েছিল ভারতকে সিরাম ইনস্টিটিউট, ভারত সরকারকে যে দামে দিবে বাংলাদেশকে সেই দামে দিবে, এবং সেটা $3 থেকে $5 ভিতরে। এটা যদি $3 নিচেও হয় তবুও একই দামে বাংলাদেশকে দিবে, এবং সেটাই কিন্তু হয়েছে। না, সেটা হয়নি। ভারত যে দামে পেয়েছে আমরা সেই দামে পাইনি। না, আমি আপনাকে বলি, এখানে এই বিষয়গুলো বিশ্লেষণ হওয়াটা খুব জরুরি। আপনি টিকার এখানে $1 করে যারা এজেন্ট আছেন, ডিস্ট্রিবিউটর এজেন্ট, তারা কিন্তু $1 করে পাবেন। এটা একেবারে পরিষ্কার করে বলা আছে। এখন ইউরোপিয়ান সোর্সের কোনো জায়গায় $3 কেন পেয়েছেন সেটা একটু ব্যাখ্যা হওয়া দরকার। কারণ আপনি জানেন এই টিকা প্রকল্পে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো সংস্থা সেখানে অর্থ বিনিয়োগ করেছে, যে কারণে সেই দেশগুলো যদি, ইউরোপিয়ানভুক্ত দেশগুলো যদি তারা যদি একেবারেই বিনামূল্যে টিকা পেত, যেটা আমরা কোভ্যাক্স থেকে অনেকগুলো দেশ এই টিকা পাবে, তাতেও আপত্তি করা কিছু ছিল না। লক্ষ্য রাখার বিষয় যে এখন যে টিকাটি $10 করে চীনের সিনোফার্মের কাছ থেকে আমরা নিচ্ছি, এখানে কিন্তু দাম নিয়ে প্রশ্ন আসছে না। প্রশ্ন আসছে সেখানেই যে এত আগে আমরা টিকা কেন কিনলাম। এত আগে যখন পৃথিবীতে 131 দেশ টিকা পায়নি, তখন আমরা টিকা কেন, এখানে গণটিকা প্রকল্প আমরা কর্মসূচি চালু করতে পেরেছিলাম, মানে ভ্যাকসিন রোল আউট করতে পেরেছিলাম। এটা বোঝার ব্যাপার। আর একটি ব্যাপার, আমার বোঝা ভুল হতে পারে, কিন্তু একজন পেশাজীবী ফার্মাসিস্ট হিসেবে মনে করি যে ডিস্ট্রিবিউটর এজেন্ট সিরাম ইনস্টিটিউট প্রায় 76টি দেশের সাথে তারা চুক্তি করেছিল, এবং তার মধ্যে শুধুমাত্র নেপালের সাথে যে চুক্তিটি হয়েছিল সেটা সরাসরি চুক্তি, তাও অনেক পরবর্তীতে। শ্রীলঙ্কার সাথে কিন্তু সেটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তি হয়েছিল। এখন সিরাম ইনস্টিটিউটের একটা শর্ত থাকে
যে তার মাঝখানে ডিস্ট্রিবিউটর এজেন্ট একটা লাগবে। বাংলাদেশের যে কোনো ওষুধ কোম্পানি যাদের সেই আগ্রহ রয়েছে তারা কিন্তু এগিয়ে আসতে পারতেন, কিন্তু আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানাই, তারাই কিন্তু সর্বপ্রথম এগিয়ে এসছেন এবং এই টিকা পরিবহন থেকে শুরু করে এবং টিকার সংরক্ষণ থেকে শুরু করে পুরো বিষয়টাই কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের দায়িত্ব এবং সেই দায়িত্বটা সম্পন্ন করেছেন। আপনি জানেন প্রতি ব্যাচের টিকার একটা নির্দিষ্ট শেলফ লাইফ আছে এবং সেই টিকার গুণগত মান সম্পন্ন কিনা, এমনকি এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত আনা এবং সেই জায়গার থেকে আবার প্রত্যেক জেলায় সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া এবং ওই তাপমাত্রা মেনটেন করে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি। স্বাভাবিক কারণে প্রতি ডোজের $1 যে বিষয়টি, এই বিষয়টি খুব জাস্টিফাইড। অতএব একটা বিষয় বারবার কিন্তু আনা হচ্ছে সামনে, যেহেতু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যিনি কর্ণধার বলা হচ্ছে ভাইস চেয়ারম্যান, তিনি এই কোম্পানির 30% তার কোম্পানির থ্রু দিয়ে কিন্তু তিনি মালিক। যদি এটা বলা হয়ে থাকে, বলা হয়েছে এখানে যে সরকারের সাথে চুক্তি আছে, ব্যবসা আছে, সে সংসদ সদস্য থাকতে পারবে না। এই যে এই ব্যাখ্যাটা কিন্তু আইনের ব্যাখ্যাটা যথাযথ হওয়া প্রয়োজন। আপনি জানেন যে কোনো জেলার পৌরসভার মেয়ররা কিন্তু হতে পারে না, ব্যবসা করতে পারে না, কেননা তিনি তার যে পদটি লাভজনক প্রতিষ্ঠান, লাভজনক পদ, কিন্তু সংসদ সদস্য পদ কি লাভজনক পদ নহে, আইনের দৃষ্টিতে বলা আছে। সাবেক কারণে অনেকগুলো ব্যাখ্যার কিন্তু এখানে রয়ে গেছে সুযোগ, কিন্তু টিআইবি যে প্রতিবেদনটি উপস্থাপন করেছে অনেক গুছিয়ে করেছে এবং তারা যে কথাটি বলতে চেয়েছে যে বাংলাদেশের জনগণের অর্থ অনেকভাবে নয় হয়েছে কিংবা জনগণের অর্থ আরো বাঁচানো যেত এবং তারা অর্থের পরিমাণও উল্লেখ করেছে। আমি যদি এখন মনে করি যে যেই সময় টিকাটি কিনা হয়েছে ৭৬টি দেশে কি সবই কি একই মূল্যে কিনেছে, আবার বলা হয়েছে বিকল্প কোনো উৎসের সন্ধান না করেই টিকা কেনা হয়েছে। আমি আপনাকে খুব খোলামেলা বলি, যখন এই টিকাটি আমরা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি তখন পৃথিবীতে কয়টা টিকা আমাদের সামনে। আমি আপনার এই পয়েন্টে একটু ডাক্তার জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের আছেন, তিনি আমাদের সঙ্গে, তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। ডাক্তার জাহিদ, টিকা আনাটা আমাদের জন্য তখন জরুরি ছিল, অন্য অনেক দেশের চেয়ে কিন্তু আমরা অনেক আগে টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি, এটা ভীষণ সত্য একটা কথা। ভারতে যদি করোনা পরিস্থিতি এমন ভয়াবহ না হতো, আমরা হয়তো চুক্তি অনুযায়ী ঠিকঠাক মতো সব টিকাগুলোই পেয়ে যেতাম। এসব নিয়ে টিআইবির এত ওজোর আপত্তি কি ঠিক মনে হচ্ছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। টিআইবি আজ যে রিপোর্টটা পাবলিশ করেছে, ঠিক এই ইস্যুতে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা দীর্ঘদিন কথা বলেছি। আমি নিজে, সুভাষ সিংহ দা এখানে আছেন, দাদার সাথে আমি কয়েকটা টকশোতে এই বিষয়ে বিতর্ক করেছি। আসলে সমস্যাটা কোথায় দেখুন, সেটা হচ্ছে আমরা আগে পেয়েছি ইত্যাদি নানান কথাবার্তা বলা হয়েছে, এর মধ্যে সত্যতা আছে, কিন্তু এখন যেটা দাঁড়ালো, যেইভাবে আমরা টিকা আনতে গেছি তাতে আমরা ভীষণ রকম পেছনে পড়ে গেছি। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। দেখুন, দাদা কয়েকটা দেশের নাম বললো, আমাদের কাছে কয়েকটা দেশ, শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপসের কথা আমি বলতে পারি। একটা মাত্র সোর্সের উপরে কেউ বসে নেই। শ্রীলঙ্কা কিন্তু চাইনিজ টিকা একই সাথে নিয়েছে, নেপাল একই সাথে চায়নার টিকা নিয়েছে, মলদ্বীপ নিয়েছে, এবং আমি আরেকটা দেশের কথা বলতে পারি ফিলিপিন্স। এই ফিলিপিন্সের নামও আমি আরেকটু বলতেই চাই, কারণ হচ্ছে এই দেশটাও সরাসরি সরকার সেরামের কাছ থেকে টিকা কিনেছে। এমনকি দাদা নিজেও নেপালের নাম বললেন যে সরকারের সাথে সরাসরি চুক্তি হয়েছে, তার মানে মাঝে একটা কোম্পানি রাখতে হয়, এটা অনিবার্য শর্ত ছিল না, এক নম্বর। দু নম্বর কথাটা হচ্ছে আমরা যখন সময় মতো ওই টিকার সাথে অন্যদের সাথে কথা বলিনি, আমাদের মনে থাকার কথা যে আমাদের মিডিয়াতে এসেছিল চাইনিজ, এখন দেখবেন যে দুটো টিকা ছাড়পত্র পেয়েছে, একটা সিনোফার্ম আর একটা সিনোভ্যাক। সিনোভ্যাক কিন্তু আমাদের দেশে তার থার্ড ট্রায়ালটা করতে চেয়েছিল এবং সেটা মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তারা বিরক্ত হয়ে চলে গেছে। আজকে যে আমরা $10 টিকা কেনার কথা বলছি, এটা আরো অনেক কম খরচে কিন্তু হতে পারতো যদি আমরা সেই পরীক্ষা অংশ নিতাম। কারণ চায়না এখন নিজে বলছে যে আমরা অনেক লম্বা কিউতে পড়ে গেছি, কারণ করোনা এখন প্যান্ডেমিকের ক্ষেত্রে আমরা যেহেতু অনেক পরে গেছি, সেই সমস্যাটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। এই যাবতীয় সমস্যাটা তৈরি হলো কেন? টিআইবি বলেছেন, টিআইবি আমরা আরো স্পষ্টভাবে কোট করছি যে আমাদের কথাও প্রয়োজন নেই। কারণ আপনি যখন দেখবেন যে একটা কোম্পানি টিকা
পাওয়ার কিছুদিন আগে, টিকার চুক্তির কিছুদিন আগে গিয়ে অগাস্ট মাসে টু বি প্রেসাইজ চুক্তি করে এসছে এবং তারপর তার সাথে ত্রিপক্ষীয় তথাকথিত চুক্তি হয়, তখন আপনি বুঝবেন যে এই জিনিসগুলো প্ল্যান ছিল। কারণ যে ভদ্রলোক এই কোম্পানিটির ওয়ান অফ দ্য ওনার্স, উনি এই দেশের খুব পাওয়ারফুল একজন মানুষ, উনি সরকারের উপদেষ্টা, উনি এমপি। আমি একটা কথা বলতে চাই, উনি উপদেষ্টা হলেও, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও উনি শপথ নেননি, সো সরাসরি ওনার সাথে আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি না, কিন্তু এথিক্যালি ইটস এ প্রবলেম। উনি এথিক্যালি এটা করতে পারে না, কারণ উনি সরকারের কোরের সিদ্ধান্তগুলো জানেন, জেনে উনি আগে গিয়ে চুক্তিটা করে এসছেন, করে আজকে উনি চুক্তি করে $1 করে নিয়েছেন। দাদা অদ্ভুতভাবে বললেন ওনারা নাকি এই টিকা এনেছেন, এগুলো মেনটেন করে পাঠিয়েছেন। বাংলাদেশ সারা পৃথিবীতে ইপিআই যে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম আমরা বছরের পর বছর করেছি, সেটার জন্য বিশ্বে অত্যন্ত সম্মানিত একটা দেশ। সারা পৃথিবী বাংলাদেশকে দেখায় যে ওদের মতো হওয়ার চেষ্টা করো। আমাদের গভর্নমেন্টের এই টেম্পারেচারে, কারণ এটা ফাইজারের টিকা না যে -70 ডিগ্রিতে মেনটেন করতে হবে, এটা নর্মাল রেফ্রিজারেটরের টিকা, আমরা কোল্ড চেইন মেনটেন করে প্রতি বছর আমরা একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত টিকা পৌঁছে দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের ছিল। এবং আসলে ঘটনাটা কোন জায়গায় ছিল পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, আমাদের আর বলতে হয় না। উনি ক্যাটেগরিক্যালি বলেছেন যে এই কোম্পানিটার জন্যই আমরা, তাদের ব্যবসায়িক স্বার্থের জন্যই আমরা রাশিয়া এবং চায়নার সাথে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা হয়েছিল, সেটা করতে পারিনি এবং সেটার মাসুল এখন আমরা নিশ্চিতভাবেই দিচ্ছি। সুতরাং আপনি আগে টিকা দেওয়া শুরু করতে পেরেছেন কিনা সেটা প্রশ্ন না। এখন আমি দেখছি বাংলাদেশের হার্ড ইমিউনিটি বাদ দেন, তার কাছাকাছি পর্যায়ে বা অ্যাটলিস্ট ভালনারেবল মানুষকে দেওয়ার মতো টিকাও আমরা আদৌ সহসা পেতে যাচ্ছি না, জাস্ট বিকজ অফ দিস কোম্পানি। এবং এর কারণেই আমাদের এতগুলো মানুষের জীবন এখন হুমকির মুখে। সাথে একটু যোগ করতে চাই যে এই মুহূর্তেই কিছুটা কমের দিকে ছিল, আমাদের এখানে সংক্রমণ বাড়তে শুরু করেছে, আমাদের সীমান্তের জেলাগুলোতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া শুরু হয়েছে এবং ঢাকাতেও একটা পরীক্ষায় দেখা গেছে সারা দেশ থেকে স্যাম্পল এনে যে 80% এখন ওই ভ্যারিয়েন্টের। সো ভারতের দিকে একটু তাকাই এবং একটু ভেবে দেখি যে আমরা এখন একটা চরমতম বিপদের মুখোমুখি হতে যাচ্ছি, জাস্ট আমরা ঠিকঠাক মতো টিকা পাইনি। আমি আবারও বলি, হার্ড ইমিউনিটি 70-80%-এর সেই 22-24 কোটি টিকার কথা বলছি না। আপনি ভালনারেবল মানুষ যারা আছে, যাদের বিভিন্ন রকম কোমরবিডিটি আছে, বয়স আছে, সেই মানুষগুলোকে টিকা দেওয়ার মতো টিকাও আপনি আগামী 2-3 মাসে পাচ্ছেন না এবং সামনে এই যে নতুন ঢেউ আসার সম্ভাবনা আছে, তাতে আমরা খুব বড় মাসুল দিতে যাচ্ছি। আপনি অনেক বড় বিপদ দেখছেন। আমি অধ্যাপক ডাক্তার এম এ আজিজের কাছে যেতে চাই, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। তার কাছে আমি জানতে চাই, এই রিপোর্টটি বলছে যে জাতীয় কমিটি এবং বিএমআরসি একটি চীনা প্রতিষ্ঠানের টিকা ট্রায়ালের অনুমোদন দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যথাযথ সাড়া না দেওয়ায় ট্রায়াল প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। ডাক্তার জাহেদ যেটা বলছিলেন, এই কারণে আমরা লম্বা কিউতে পড়ে যাই এবং আমরা এখন টিকা নিচ্ছি চায়না থেকে, এখন বেশি দামে নিচ্ছি। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানের উদ্ভাবিত টিকা ট্রায়ালের অনুমোদনেও দীর্ঘসূত্রতা লক্ষ্য করা যায়, যার ফলে বিকল্প উৎস না থাকার কারণে আকস্মিকভাবে চলমান টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রিপোর্টের এই অংশটি দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে কিনা? দেশি টিকা ট্রায়ালের অনুমতি তো আসলে আজও পেল না। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের চীনা প্রতিষ্ঠানের সাথে প্রথম যে চুক্তি হয়েছিল এখানে ট্রায়ালের ব্যাপারে, প্রথম তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের আইডিসিআর এর সাথে যে চুক্তি হয়েছিল সেটা আমাদের সরকার এগ্রি করেছিল। কিছুদিন পরে, 1 মাস পরে আবার যখন এই চীনা প্রতিষ্ঠান যে কোম্পানি, তাদের নিজস্ব এমন কিছু শর্ত আরোপ করলো যেটা নাকি আগের টার্মস কন্ডিশনের সাথে কোনো ধরনের মিল নাই এবং অনেক ফাইন্যান্সিয়ালি আমাদের লস হতো তখন ওই সময়। তখন এই টানাপোড়েনেই কিন্তু এই সময়টা গিয়েছে। সুতরাং এই জায়গাটায় এবং তার পরবর্তীতে ওই কোম্পানি চলে গেছে। যখন গভর্নমেন্ট এটা নিয়ে আবার আর্গুমেন্টে গেল যে আপনাদের আগের আমাদের এই টার্মস এন্ড কন্ডিশন ছিল, এখন আপনারা নতুনভাবে দিচ্ছেন, এইটা গভর্নমেন্ট আর্গুমেন্টে যাওয়ার পরে তারা চলে গেল। সুতরাং এই জায়গাটায় গভর্নমেন্টের স্বচ্ছতার কোনো অভাব নাই। আর দ্বিতীয়টি, দেশি প্রতিষ্ঠানের যে বঙ্গব্যাক্সের কথা যেটা বললেন, সেই জায়গাটায় আমাদের এই টিকা উদ্ভাবনের যে প্রতিষ্ঠান, এই গ্লোব বায়োটেক, তারা এই টিকা প্রস্তুতের উদ্ভাবনের যে সমস্ত টার্ম কন্ডিশনের আছে, সেই সমস্ত টার্মস কন্ডিশনের ব্যাপারে গভর্নমেন্ট কোনো রকমই তাদের অসহযোগিতা করছে এরকম কোনো রেকর্ড নাই। যদি অসহযোগিতা করতো তাহলে তারা মিডিয়াতে চলে আসতো, আপনাদের কাছে চলে আসতো। গভর্নমেন্ট
সম্পূর্ণ রকম সহজে গভর্নমেন্ট আগ্রহী, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরাও অনেক সময় বলেছি আপনারা আগেই আসুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের দেশে জনসাধারণের টিকা উৎপাদন হবে, আমরা বিদেশে সেটা রপ্তানি করতে পারবো। কিন্তু এই জায়গাটায় আমার মনে হয় সঠিক তদন্তের ব্যাপার আছে। আমি একটু বলতে চাই, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এইরকম প্রতিষ্ঠান আমাদের দেশে সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকের প্রশ্ন যে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে সমস্ত বিভিন্ন সময় তথ্য অভিযোগ নিয়ে তারা এই একটা জরিপ উপস্থাপন করে, ইনভেস্টিগেশন উপস্থাপন করে, সেই জায়গাটায় অভিযোগের ভিত্তিতে অনেক সময় হয়, অভিযোগ প্রমাণিত এবং শাস্তি হয়েছে দুদক, এই সমস্ত তথ্য নিয়ে অনেকের বিভ্রান্তি আছে। আমরা বিশ্বাস করি এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজস্ব জনবল কিংবা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাদের কাঠামো, এটা নিয়ে অনেকে কথা বলে। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে মূল সংগঠন, সেইখানে তাদের গাইডলাইন আছে 3টা সংস্থা দিয়ে জরিপ করে তথ্যের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে, সেইটা নিয়েও অনেকের এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে এই জায়গাটায় পুরো যে তদন্ত রিপোর্টগুলো আসছে, এটা আরও আপনারা যদি খতিয়ে দেখেন তাহলে এখানে অনেক দ্বিমতের সুযোগ থাকে। আমি বিশ্বাস করি বাংলাদেশের গভর্নমেন্টের অর্থনৈতিক সক্ষমতা আছে, আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি, আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিনেরওবাদী, ভ্যাকসিন ওয়ার্ল্ড এবং বিশ্ব নেতৃত্বের যে অবস্থান, সেই জায়গাটায় আমাদের যে কূটনৈতিক তৎপরতা, এইখানে আমাদের ভ্যাকসিন এই যে ধারাবাহিকতা, এটা অবশ্যই রাখা হবে। যে সাময়িক যে সমস্যাটা ব্যাহত হয়েছে, এইটা ইন্ডিয়ান যে সেরাম কোম্পানি, ইউএসএ এর কাঁচামাল সাপ্লাইয়ের গ্যাপ, তাদের দেশের যে মানবিক বিপর্যয়, সেই জায়গাটা হয়েছে। আরেকটি কমপ্লেন যে আমাদের দেশের অন্য কোনো সোর্সের কেন গেল না সরকার, এটা সুভাষ সিংহরা এক সুন্দর করে বলেছেন। আমি আরো বলতে চাই, গভর্নমেন্ট প্রথম থেকেই এই রাশিয়ার স্পুটনিক বি এবং অন্যান্য যে সমস্ত ওই সময়ের অ্যাপ্রুভাল ছিল ডাব্লিউএইচওর, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাটেম্প নিতে পারে নাই, যে আমরা যেহেতু ডাব্লিউএইচওর অন্তর্ভুক্ত দেশ, ডাব্লিউএইচওর জরুরি অ্যাপ্রুভাল ছাড়া কোনো কোম্পানির সাথে আমাদের চুক্তি করা সেটা সম্ভব ছিল না। আমরা ডাব্লিউএইচও রুল ফলো করি। এখন ডাব্লিউএইচও নিয়ে পলিটিক্স আছে, চীন আমেরিকা এই দুই দ্বন্দ্বে ডাব্লিউএইচওর অনেকে অনেক দ্বিমত পোষণ করে, কিন্তু বাংলাদেশ ডাব্লিউএইচওর নেতৃত্বে আছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে এই মেধাসত্ব প্রত্যাহার ভ্যাকসিনকে গণপণ্য ডিক্লেয়ার করে ডাব্লিউএইচও এবং জাতিসংঘকে বলেছে যে গরিব দেশগুলো যাতে এইটার সুফল পায়, সেই জন্য মেধাসত্ব প্রত্যাহার করে বিভিন্ন দেশে যারা উৎপাদন করতে সক্ষম আছে তাদের সুযোগ দেওয়া উচিত। সুতরাং এই জায়গাটায় এই ভ্যাকসিন নিয়ে পলিটিক্স আছে, ডিপ্লোমেসি আছে, কনস্পিরেসি আছে, ব্যবসা আছে। এই অস্ত্র নিয়ে এত যারা বিশ্ব ব্যবসা করে, অস্ত্র নিয়ে এরকম ব্যবসা করে না, জেনে ভ্যাকসিন নিয়ে হচ্ছে। আজকে আপনারা দেখেন, আমরা এই ভ্যাকসিন কেনার ক্ষেত্রেও এখানে ডিপ্লোমেসি আছে, পলিটিক্স আছে, কনস্পিরেসি আছে। সুতরাং সরকার সেই, মানে আপনি বলতে চাচ্ছেন যতটা সাদা চোখে আমরা যতটা দেখতে পাই, আসলে বিষয়টা অত সহজ বা অত কি বলবো সাদা মাটা নয়। আমি একটু সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে করোনা ভাইরাসের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে লেখালেখির কারণে সারা দেশে 85 সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। আটক একজন লেখকের কারাবন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় আক্রোশে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এ মামলা হয়েছে সাংবাদিকের নামে। এসব তথ্য দেখলে দেশের বাইরে থেকে যে কেউ মনে করতে পারে যে এই দেশের সাংবাদিকরা সাংবাদিকতা করা বেশ কঠিন। এই যে আমি উপরের কথাগুলো বললাম, এটা টিআইবি রিপোর্টে আজকে প্রকাশ করেছে যে এসব হয়েছে আর কি। কিন্তু দেখেন এম এ আজিজ, এই যে আপনি আজকে টকশোতে কথা বলবেন বা আমরা পত্রিকা টেলিভিশনে দুর্নীতি নিয়ে কথা বলছি, পরিস্থিতি কি আসলে এতটা এমন কিনা যতটা আসলে এই টিআইবির রিপোর্ট বলছে যে সাংবাদিকতা করাটা আসলে এক ধরনের চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে গিয়েছে? বিশেষ করে দুর্নীতি নিয়ে কোনো রিপোর্ট করলেই তাকে এক ধরনের কি বলবো জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। বিষয়টা কি আসলে এতটাই ভয়াবহ কিনা? ধন্যবাদ আপনাকে। টকশোতে কথা বলা, ঘরোয়া রাজনীতি করা আর দুর্নীতির তথ্য প্রকাশ করা এক কথা নয়। আমাদের দুর্ভাগ্য এই জন্যেই যে শুধু আমরা নয়, পাক ভারত মহাদেশ ব্রিটিশ শাসনের
বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীন হয়েছে, তারপরে আমরা বাংলাদেশ। সে 1923 সালের আইন কিন্তু একটা গণতান্ত্রিক সরকার সংবাদপত্রের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতাকে হরণ করার জন্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এদেশের জনগণ কেউ এটা সমর্থন করে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যেই আপনার এই ব্রিটিশ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কিন্তু ঢুকানো আছে। সুতরাং এই আইন কালো আইন বললে চলবে না, এই আইন একদম বাক ব্যক্তি নিধন করার একটা আইন। এই আইন থাকা পর্যন্ত কোনো সাংবাদিকের কোনো স্বাধীনতা থাকতে পারে না। যেটুকু আছে তারপরেও আপনি দেখেন, এতেও সরকার সন্তুষ্ট নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু পরিপত্র জারি করা হয়েছিল যে স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে, অর্থাৎ এই স্বাস্থ্য সেবা খাতের ব্যাপারে কোনো ডাক্তার বা কোনো কর্মী কোনো কথা বলতে পারবে না। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম টনিয়ম যা কিছু আছে, অব্যবস্থা, তার ব্যাপারে কোনো সাংবাদিক কিন্তু ফরমালি কোনো তথ্য সংগ্রহ করতে পারে না। সুতরাং টিআইবি এই মুহূর্তে যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু একটা কথা বলেছে যে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে যতখানি তৎপর তার চেয়ে বেশি তৎপর দুর্নীতির তথ্য প্রকাশ যাতে না হয় সেটা দেখভাল করার জন্য। সুতরাং আমি এটাকে মনে করি টিআইবি সঠিক করেছে। এছাড়া ডাক্তার এম এ আজিজ তিনি বলেছেন যে টিআইবি সম্পর্কে প্রশ্ন তুলেছেন। দেখেন, আমরা তো দেখেছি বিএনপির সময়ে, জাতীয় পার্টির সময়ে এই টিআইবি সম্পর্কে তারা ক্ষুব্ধ হয়েছে, কারণ টিআইবি এই মুহূর্তে অন্ততপক্ষ ডিজিটাল নিরাপত্তা আইন এবং 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, স্বাস্থ্য অধিদপ্তরের পরিপত্র জারি করা, এক্ষেত্রে কোনো সাংবাদিকদের কোনো সুযোগ রাখা হয় নাই কোনো তথ্য সংগ্রহ করার। সুতরাং টিআইবি যে এই রিপোর্টটি দিয়েছে, আমি মনে করি এখানে কোনো নতুন কোনো উপাদান কিন্তু আসে নাই। আমরা যে টকশোতে কথা বলেছি, বিক্ষিপ্তভাবে বিভিন্ন পত্রিকায় যে রিপোর্ট এসেছে, সেগুলোই কিন্তু এই আপনার টিআইবির গবেষণায় প্রতিফলিত হয়েছে। সুতরাং টিআইবি, আমার মনে হয় যে এখানে বাক ব্যক্তি, আমাদের সংবিধানের 30 অনুচ্ছেদে যে জনগণকে এবং সংবাদপত্রকে যে অধিকারটা দেওয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে বলবৎ করে এইটাকে খর্ব করা হয়েছে। টিআইবি জিগজাগ ওয়েতে এই দায়িত্বটি পালন করেছে। আমি অবশ্যই টিআইবিকে বলবো, সব সময়ের সরকারের সময়ই তারা অব্যবস্থা, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে, এখনো বলেছে। এবং টিআইবি নয়, এই স্বাস্থ্য খাতের বিরুদ্ধে আগেও টিআইবি কথা বলেছে। এবং আপনি জানেন 25 দফা দুদক 25 দফা কিন্তু সুপারিশ করেছিল, সরকার কিন্তু আমলে নেয় নাই। টিআইবিতে এখন দেখেন, এখন এই করোনা কালে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির পরিসর এমন হারে, ব্যাপক হারে বেড়েছে, যার ফলে এটাকে আর চাপা দিয়ে রাখা যায় নাই। কারণ এই স্বাস্থ্য অধিদপ্তরের, অর্থাৎ স্বাস্থ্য খাতের দুর্নীতি সব সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তরকে কেন্দ্র করে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন্দ্র করে সবচাইতে বেশি দুর্নীতি ঘটেছে, কিন্তু কখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু এবারে এসেছে। সুতরাং এই জন্য টিআইবি বলেছে এবং বিভিন্ন বিজ্ঞানীরাও, সচেতন জনগণও বলেছে, এই স্বাস্থ্য খাতে আপনার এবারে যে বাজেট বরাদ্দ হয়েছে, বাজেট তেমন উল্লেখযোগ্য, কারণ মুদ্রাস্ফীতি 5%-এর উপরে। সুতরাং বাজেট খাতে যেমন দাবি বেশি আপনার বাজেট বরাদ্দ দেওয়া, কিন্তু তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি, শুধু 10,000 কোটি টাকা টিকা কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয়, এখানে প্রশ্ন এসেছে যে একটি সোর্স থেকে, টিআইবি সঠিক কথা বলেছে, তখন আমাদের এটা ঠিক, বৃক্ষ তোমার ফলে পরিচয়। কারণ আমরা ওই মুহূর্তে আমরা সিরামের সাথে চুক্তি করতে পেরেছি। টিআইবি কিন্তু বলেছে যে ক্রয় বিধিমালা মানা হয় নাই, ঠিক, এবং চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নাই, এইসব অভিযোগগুলো প্রতিবেদনে এনেছে। আমার বক্তব্য হচ্ছে, আমি স্বয়ং বেক্সিমকোর সালমান রহমান সাহেবের মুখে ডয়েচে ভেলেতে টকশোতে কথা বলেছে, তার প্রতিপক্ষকে তিনি স্টুপিড বলা শুরু করেছে যখন ধরেছে। তিনি বলেছেন যে তিনি এই সিরামের সাথে চুক্তির ক্ষেত্রে $8 মিলিয়ন দিয়েছে বেক্সিমকো, সরকার দিয়েছে $120 মিলিয়ন। এই টাকাটা সরকার যে দিলে $20 মিলিয়ন, এই টাকাটা কেন, এটা কি আপনার বেক্সিমকোকে কি এজেন্সি পাওয়ার জন্য দেওয়া হলো?
$8 মিলিয়ন এবং $120 মিলিয়ন ভিতরে পার্থক্য কি? একসাথে টাকাটা বাজেটে একসাথে গেল না আলাদা হলো? আজ পর্যন্ত কিন্তু এটার আমরা ব্যাখ্যা পাই। তার মানে আপনি স্বচ্ছতার অভাব ছিল বলছেন, কিন্তু তখন আসলে এম এ আজিজ, তখন টিকাটা সবার আগে পাওয়াটাই বেশি জরুরি ছিল, এমন কথাই কিন্তু বলা হয় এসব প্রশ্নের উত্তরে। আমি ডক্টর শুভ সিংহ রায়ের কাছে আবার একটু যেতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই, টিআইবি যেমনটা বলছে যে দুর্নীতি দমনের চেয়ে তথ্য নিয়ন্ত্রণে সরকার বেশি তৎপর, আসলেই কি বিষয়টি এমন কিনা সুভাষ সিংহ রায়? আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখব যে 2018 সালের নির্বাচনে যে ইশতেহার বর্তমান যে সরকারটি দেশ পরিচালনা করছে, তার দল আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে, সেখানে 3-5 ধারায় বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কিন্তু ব্যাখ্যায় যেটা বলা আছে যে দুর্নীতি একটি বহুমাত্রিক ব্যাধি এবং সেই ব্যাধি দূর করবার জন্য একা সরকারের পক্ষে তা সম্ভব নয়, এবং দুর্নীতি রাজনৈতিক অঙ্গীকার যেমন প্রয়োজন, আইনের প্রয়োগ যেমন প্রয়োজন, তেমন জনগণেরও কিন্তু এখানে দায় রয়েছে। এবং আওয়ামী লীগ মনে করেছিল, যেটা স্পষ্ট করেছিল, দুর্নীতি দমনের প্রয়োজন সরকার ও জনগণের সমন্বিত পদক্ষেপ। অতএব আওয়ামী লীগের তার নির্বাচনী অঙ্গীকার খুব স্পষ্ট। আমি যে কথাটি এম এ আজিজ ভাই এতক্ষণ ধরে বললেন, অনেকগুলো তথ্যের সমন্বয় করেছেন, যে কারণে সব তথ্য একসাথে বোঝাও খুব মুশকিল, খুব কঠিন কঠিন কথা বলেছেন। খুব খোলামেলা একটা কথা বলি, এখানে টিআইবি যে সবসময় যে তথ্যগুলো দেন, সেই তথ্যগুলো সবই কি তথ্য সূত্রের সাথে সংযুক্ত থাকে? আপনি যখন পদ্মা সেতু দুর্নীতি হয়েছে এবং সরকারের একেবারে উচ্চ মহল ইঙ্গিত করা হয়েছিল, কারা কারা এবং তার পরিবারের লোকজন ইঙ্গিত করা হয়েছিল, যখন কানাডার আদালত বলে দিল যে কোনো প্রকার দুর্নীতি হয় নাই, তখন কিন্তু এই জাতীয় সংস্থাগুলো কখনোই কিন্তু বলেন না যে আমরা আগে ভুল বলেছিলাম কিংবা ভুল তথ্য উপস্থাপন করেছিলাম। যাই হোক, সেটা তাদের ব্যাখ্যা, তাদের বিশ্লেষণ। একটা কথা দেখবেন, এখানে লিখেছে চীনের সঙ্গে সরকার সরাসরি ক্রয় চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী চীনের টিকা বাংলাদেশের $10 দিয়ে কিনছে, যা বিশ্ব বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন যদি আমি বলি, যখন সেপ্টেম্বর মাসের গত বছরের এই টিকার কিনা নিয়ে যখন সরকার খুব ব্যতিব্যস্ত, তখন বাজার দরটি কত ছিল, এবং তারা যে উল্লেখ করেছেন ভারত কিনেছে $2.8। এই তথ্য সূত্রটা ভারতের কোন সংস্থার থেকে তিনি পেয়েছেন, এটা আমার জানার প্রয়োজন। কেননা চুক্তির সিরামের সাথে স্পষ্ট করে লেখা আছে ভারত যেই দামে কিনবে, হ্যাঁ $3 বেশি হয় $3 বেশি, যদি $3 কম হয় $3 কমে। আপনি লক্ষ্য করে দেখবেন যতগুলো দেশের সাথে চুক্তি করেছে 76 সাথে, প্রত্যেকটা কিন্তু $5 ওপরে, $7, $8, কোনো কোনো ক্ষেত্রে $11 পর্যন্ত তারা এই চুক্তি করেছে। অতএব এই কথাগুলো খুব স্পষ্ট হওয়া দরকার যে আমরা কি কারণে কোন প্রেক্ষাপটে কথা বলছি। বলছেন বিশ্ব বাজার দরের সাথে চীনের যে টিকা সে দামটি ঠিক আছে, তার মানে চীনের টিকা কি সিরাম ইনস্টিটিউটের যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকা, সেই টিকা থেকে খুবই গুণগত মানসম্পন্ন উন্নত দিক দিকে অনেকগুলো ব্যাপার আছে। বাজার দর বলছেন, তখনকার বাজার দর কথা ছিল। আমি অনেকটাই প্রশ্ন করেছি পণ্ডিতজনকে, আমি উত্তর পাইনি যে যখন টিকা চুক্তি করা হয় তখন আমাদের সামনে কয়টা টিকা ছিল পৃথিবীতে। এক ছিল ফাইজার বায়োনটেকের টিকা, আর একটা ছিল হচ্ছে মডার্নার টিকা, আর একটি ছিল অ্যাস্ট্রাজেনেকার সাথে সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের টিকা, যেটা ভারতে পুনেতে কোভিশিল্ড নামে তৈরি হয়েছে। এছাড়া কোনো টিকাই কিন্তু আমাদের সামনে এভাবে ছিল না। সিনোভ্যাক, সিনোফার্ম ছিল। লক্ষ্য করার বিষয়, তখনও কিন্তু তারা কোনো অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে ছিল না। সিনোফার্ম এসেছে 1 মাস আগে, সিনোভ্যাক কিছুদিন আগে। এগুলো খেয়াল করা দরকার। আপনি লক্ষ্য করে দেখবেন আজ থেকে 2 সপ্তাহ কিংবা 16 দিন আগে প্রথম আলোতে অর্থ বাণিজ্য পাতা একটা সংবাদ শিরোনাম হয়েছে যে বিশ্ব ব্যাংক এবং এডিবি বাংলাদেশকে যে 12,000 কোটি টাকা সহায়তা করবে এই টিকা প্রকল্পে, সেখানে তারা স্পুটনিক ভির ক্ষেত্রে কোনো টাকা তারা লগ্নি করবে না কিংবা সেখানে তারা দিবেন না, তারা আগ্রহী না। কারণ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হয় না। এখন যদি ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হয়নি এমন কোনো টিকা বাংলাদেশ সরকার যদি এই চুক্তির মধ্যে আনতো, তাহলে বলতো কোন তথ্যের ভিত্তিতে আপনি এই টিকাটি জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন একটি টিকা আপনি কেন বাংলাদেশে এনেছেন। অনেকগুলো ব্যত্যয়ের জায়গা কিন্তু আছে। আর সিনোভ্যাক
এটা পরিষ্কার হওয়া দরকার। ক্লিনিক্যাল ট্রায়াল একটা জটিল প্রক্রিয়া। এই ক্লিনিক্যাল ট্রায়াল আপনি আমার দেশের জনগণের উপরে প্রয়োগ করবেন, খুব ভালো কথা। আমি একটা ওষুধ কোম্পানির পরিচালক, আমি যত কোনো আমার উদ্ভাসিত এবং উদ্ভাবিত যত কোনো ওষুধ আমি যদি কোনো জনগণের উপরে প্রয়োগ করি, সেই আমার যে উৎপাদিত যে সামগ্রী, সেই সামগ্রীর ডেটা আমাকে দিতে হবে ওই প্রতিষ্ঠানকে। বাংলাদেশে বারবার কিন্তু বাংলাদেশের সরকার এবং আইসিআরবি পক্ষ থেকে ডেটা চাওয়া হয়েছে, কোনো ডেটা তারা দেয়নি। আমি কিন্তু চ্যালেঞ্জ সুভাষ করতে সিংহ রাজি রায়, আছি আমরা এই বিদেশি বিষয়ে। টিকা ট্রায়ালের অনুমতি যেমন দেইনি, আমাদের দেশে আসলে যারা দেশি টিকা উৎপাদন করতে যাচ্ছে তাদেরকেও তো আমরা ট্রায়ালের অনুমতি দেই নাই। সেই আলোচনা কিন্তু আরেকটা লম্বা আলোচনা কারণ এই ক্ষেত্রে তাহলে অনেকগুলো সেই বিষয় লম্বা এখানে আলোচনায় যুক্ত। না যায়, বরঞ্চ আমি ডাক্তার জাহেদকে একটা আমি- প্রশ্ন আমি- করতে চাই। আমি একটা কথা একটু বলি, একটু সুভাষ সিংহ- পরিষ্কার করি আপা। জি। একদম একটি বাক্য পরিষ্কার করি। হ্যাঁ। আপনি সিনোভ্যাক যখন ফেরত চলে গেল, তারা বাংলাদেশ সরকারকে কি বলেছিল? কিছু বলেছিল? তারা চলে গেছে এবং তারা অন্য একটা দেশে চলে গেছে। আপনি এই ট্রায়ালে আমরা যদি সাকসেসফুল হতাম, আমাদের থার্ড ট্রায়ালে খেয়াল রাখা দরকার। এবং যেই ভ্যাকসিনগুলো আমরা থার্ড ট্রায়ালে যারা সাকসেসফুল হয়েছে, সাফল্য অর্জন করেছেন, তারা কিন্তু অনেক আগের থেকে বার্তা দিয়েছেন। যেমন অ্যাস্ট্রাজেনেকার টিকা সিরাম ইনস্টিটিউট কিন্তু আগেই প্রোডাকশন করে দিয়ে ফেলেছেন এবং সমস্ত প্লান্টে কিন্তু এগুলো হয়েছে পৃথিবীতে, কয়েকটি প্লান্টে। তার মানে কি তারা বিজনেস রিস্ক নিয়েছে, তারা রিসার্চ রিস্ক নিয়েছে, এগুলোটা মাথায় রাখা দরকার। অতএব অনেকগুলো টিকা আমাদের সামনে ছিল, একাধিক প্রকল্প, এইটা আমি মানতে রাজি না। কেননা এই নোভাভ্যাক্সের টিকা নিয়ে আমরা জনসন তার মানে অনেক টিকা থাকার, অনেকগুলো অপশন থাকার পরেও আসলে আমাদের কাছে বেস্ট অপশনটা ছিল তৃতীয় পক্ষের মাধ্যমে সেরাম থেকে টিকা কেনাটা। বিষয়টি তো তাই। আমি আপনার কাছে আবার সুভাষ সিংহ রায় আসবো। আমি ডাক্তার জাহিদের কাছ থেকে একটু জানতে চাই, কোভিড ব্যবস্থাপনায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এই যে রিপোর্টে এই কথাটির সঙ্গে কি একমত হওয়া যায় কিনা? কেননা শাহেদ, সাবরিনা, এমন কিছু উদাহরণ তো আছেই আমাদের সামনে। ধন্যবাদ আপনাকে। আমি এই পয়েন্টে যাওয়ার আগে টিকা নিয়ে দুটো কথা একটু বলা জরুরি মনে করছি। খুব ইন্টারেস্টিং। দেখুন, আপনি বলছেন যে অন্য টিকাগুলো, চায়না বা রাশিয়ার টিকা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি, তাই ওটা নিয়ে চুক্তি করা হয় নাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন সেরামের টিকা মানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনা হয়েছিল, তখন কিন্তু খুব গর্ব করে বলা হয়েছিল, দেখো আমরা কত প্রোঅ্যাক্টিভ। বাংলাদেশের চুক্তিটা কিন্তু যখন হয় তখনও সিরাম ইনস্টিটিউটের এই যে টিকাটা কোভিশিল্ড, সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। তখন খুব গর্ব করে বলা হয়েছিল, আমরা এত ভিশনারি, আমরা এরকম একটা অনুমোদন পাইনি, টিকার সাথেও চুক্তি করে ফেলেছি বলে তোমরা আজকে দ্রুত টিকা পাচ্ছ, বলেছিলেন অন রেকর্ড। এবং বাংলাদেশের চুক্তি, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনুমোদন হওয়ার আগেই চুক্তি হয়ে গেছে। তো আপনি সেই চুক্তি করতে পারলেন, আর এখন অন্য চুক্তি কেন করেননি? আপনি সেই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাইনি এই ব্যাখ্যা আসলে আনতে পারেন না। 2 নম্বর কথাটা হচ্ছে, সুভাষ সিংহ রায় কি বলছেন আমি একটু শুনতে চাই। একটু জাহেদ, ডাক্তার জাহেদ। যেদিন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলছি, তার আগেই টিকা অনুমোদিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাক্তার জাহেদ বলছেন অনুমোদন হয়নি, সেই অবস্থায় চুক্তি হয়েছে। সুভাষ সিংহ রায় বলছেন অনুমতি হয়েছে, তখন চুক্তি হয়েছে। আমি একটু আমার রিসার্চ টিমকে বলবো যে এইটা আসলে সত্য তথ্যটা কি, একটু তারা যেন কিছুক্ষণের মধ্যে বের করে আমাকে দেন। জি ডাক্তার জাহেদ, কথা বলেন। ওকে, ফাইন। আমি পরের অংশে যাচ্ছি। এই টিকার একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো যখন মূল সমস্যাটা আরো দাঁড়িয়েছে এরকম, এখানে দায় মুক্তি দেওয়া হয়েছে সেরাম এবং বেক্সিমকোকে। কেউ বলতে পারে জরুরি অবস্থা পরিস্থিতি ছিল তাই দায় মুক্তি দেওয়া হয়েছে, ব্যাপারগুলো এরকম না। আমরা যদি নিউজের খোঁজ খবর রাখি তাহলে দেখব ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে কিন্তু মামলা করেছে, কারণ তারা তাদেরকে প্রত্যাশা মতো যে তাদের ডিমান্ড ছিল সেই অনুযায়ী টিকা দিতে পারে নাই। সুতরাং আমরা এমন একটা চুক্তি করলাম যেখানে তাদেরকে আমরা লিগ্যালিও ধরতে পারি না। ব্যাপারটা এইরকম আছে। সো আমি আমার একজন নাগরিক হিসাবে দাবি করব যে এই চুক্তিগুলো কারা করেছে, এই রকম ক্লজ রেখে সেই ব্যাপারগুলো খতিয়ে দেখা দরকার। এবার আপনার পয়েন্টে আসছে যে করোনার দুর্নীতি নিয়ে সরকার স্টেপ নিয়েছে। মানে ব্যাপারটা কেমন জানেন, মানে আমাদের সামনে যখন আসে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার বা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর হাজার হাজার কোটি টাকা আছে এবং একজন দুজন শাহেদ এবং সাবরিনা,
আপনারা জানেন নিশ্চয়ই যে ওই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে বাংলাদেশের করোনা সার্টিফিকেট জাল হচ্ছিল এবং সেই জাল সার্টিফিকেট ধরা পড়ার কারণে ইন্টারন্যাশনালি আমাদের মানুষজনকে যাওয়ার নিষেধ করে দেওয়া হচ্ছিল। সো আপনি একটা দুটো স্টেপ নিয়েছেন, কিন্তু যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মানুষগুলো, একটা ড্রাইভার শত কোটি টাকার মালিক, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী এবং তার স্ত্রী মিলে কয়েক হাজার কোটি টাকার মালিক, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি আপনি আদৌ কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছেন? নেন নাই। টিপ অফ দ্য আইসবার্গ অনেকে বলে, আমি আসলে টিপ অফ দ্য আইসবার্গও বলি না, আমি বলি যে টিপ অফ দ্য আইসবার্গ। টিপ অফ দ্য আইসবার্গেরও ওটা আরেকটা টিপ, যে খুব সামান্য কিছু মানুষের তথ্য আমাদের সামনে এসছে এবং আপনি খুব সিগনিফিক্যান্ট কোনো রকম কোনো পদক্ষেপ নেন না, এবং যখনই কোনো গুরুত্বপূর্ণ নাম তার সাথে জড়িত হয়ে পড়ে, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতার নাম N95 মাস্কের সাথে জড়িত হয়ে গিয়েছিল, তাকে পত্রিকা এসছে, আমি পত্রিকা পড়ে শোনাতে পারবো, যে তাকে বলছেন যে পুলিশ তাকে খুঁজছে কিন্তু খুঁজে পায়নি। সেই ভদ্রলোক, সেই মানুষ টকশো করেন, তা কিন্তু কোনো রকম কোনো আইনের আওতায় উনি আসেন নাই। সেজন্যই বলছি আসলে একজন তার মানে ডাক্তার জাহাদ, আপনি বলছেন যতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে তা একদমই পর্যাপ্ত ছিল না, বা একদমই আসলে খুবই দুই একটি উদাহরণ ছাড়া খুব বেশি কিছু আসলে করা হয়নি। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তার কাছে আমি একটু জানতে চাই 5 মে থেকে লকডাউনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুরু থেকে তা অপরিকল্পিত ছিল, কিছু ক্ষেত্রে শিথিলতা আর মানুষের উদাসীনতায় চলতি মাসে কোভিডের আরেকটি ঢেউ আঘাত হানতে পারে, টিআইবি এমনটাই মনে করছে। তার রিপোর্টে তেমনই বলা আছে। সব লক্ষণ দেখে কি মনে হয় ডাক্তার সাহেব, মানে আরেকটা বড় ঢেউ আসছে নাকি আমরা ইতিমধ্যে একটা ঢেউয়ের মধ্য দিয়েই যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি এই উত্তর দেওয়ার আগে একটু আমি ভ্যাকসিন নিয়ে বলতে চাই। দেখুন, এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ইউকেসও অনেক দেশে শুরু করে দিয়েছিল এবং ডাব্লিউএইচওর প্রাইমারি জরুরি অনুমোদনে ছিল, তারপরেই কিন্তু আমরা চুক্তি করেছি। আর শর্ত যেগুলো ছিল আমি একটু বলি ডাক্তার সাহেব, আমি তোমার রিসার্চ টিমকে আসলে এই টিকার ব্যাপারে জানতে বলেছিলাম বিরতির আগে। তারা যেটা তথ্য উপাত্ত ঘেটে যেটা বের করতে পেরেছে, ডাব্লিউএইচও আসলে জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকাকে অনুমতি দিয়েছে 16 ফেব্রুয়ারি, আর আমরা আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম শুরু করেছি 7 ফেব্রুয়ারিতে। কাজেই আসলে আমার কাছে এই তথ্যই আছে। এখন ইউকেসও অনেক দেশেই তখন এই টিকাদান কর্মসূচি চলছিল অ্যাস্ট্রাজেনেকার, আর সব ধনী দেশগুলাই এই কোম্পানিগুলোর শর্তই ছিল অগ্রিম টাকা দিতে হবে, এবং এই পরবর্তী সময় এটা নিয়ে কথাও বলা যাবে না, এরকম শর্ত সাপেক্ষেই সব দেশই টিকা নিয়েছে। এটা হলো বাস্তবতা। দেখুন, এই 5 মে যখন লকডাউন শুরু হলো, সেকেন্ড আমাদের ঢেউ শুরু হলো, তখন এই আমাদের যে লকডাউন নিয়ে যে অপরিকল্পিত বলা হয়, এই ব্যাপারে আমি বলতেছি, লকডাউন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর করেছে তাদের নিজস্ব হয়ে। এইটা বিভিন্ন দেশে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা, জীবন জীবিকা, বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে কিন্তু লকডাউন দিয়েছে। আমরা আমাদের দেশেও, আমাদের দেশের সরকার, আমাদের জনগণের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আমাদের সব মিলেই আমরা কিন্তু সেই লকডাউনটা দিয়েছে। লকডাউনের ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। অনেক দেশে ইমার্জেন্সিটাকে লকডাউন বলে, অনেক দেশে কারফিউকেও লকডাউন বলেছে। একই সিনারিও, ভিতরের সিনারিও একই। সুতরাং আমরা মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে জীবন জীবিকা যেভাবে চলমান থাকে, অর্থনৈতিক চলে, সেই প্রেক্ষাপটে লকডাউন দিয়েছে। আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল কমিটির মতামতের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবেই এই লকডাউন পরিচালনা হয়েছে। সরকার টেকনিক্যাল কমিটির মতামতকে অবজ্ঞা করে নাই। আর এই যে সেকেন্ড ঢেউয়ের যেটা একটা নিয়ন্ত্রণের পথে এসেছিল, বাস্তব অবস্থাটা হলো পাশের দেশের এই ডেল্টা ভেরিয়েন্টের যে অবস্থা, সেই আমাদের পাশের দেশের দুই দেশের যে যোগাযোগ, এই ভারত থেকে হাজার হাজার মাইল দূরে ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট চলে গেছে, আমাদের দেশে আসবে না, এটা অবাস্তব চিন্তা ভাবনা। আমাদের দেশে বিরাট একটা বর্ডার সংযোগ আছে, স্থল এবং বন্দর এবং সীমানা, এখানে বৈধ অবৈধভাবে যাতায়াত আছে। তারপরেও সরকার যুদ্ধকালীন অবস্থার মতো এইটা একটা কঠোর নজরদারিতে আছে। এইটা প্রশংসার দাবিদার আমি মনে করি সরকার যেভাবে এই বর্ডার বেল্ট নিয়ন্ত্রণ করছে। সেই জায়গাটায় এর ভিতরেও যারা বিভিন্নভাবে এসেছে বৈধ অবৈধভাবে, সেই জায়গাটায় এই যারা আসছে তাদেরকে তদারকি করা, তাদেরকে কোয়ারেন্টাইন করা, আইসোলেশন করা, টেস্ট করা,
এইগুলা করার মাধ্যমেই সরকার বৈজ্ঞানিকভাবে চলছে। তারপরে আমাদের বর্ডার বেল্ট গুলোতে যেগুলা এখন সংক্রমণ দেখা দিয়েছে সেইগুলা নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় ব্যবস্থাও নিয়েছে, আমি ডিটেল যাচ্ছি না। সেই প্রেক্ষাপটে বর্ডার বেল্ট এলাকার জেলাগুলোতে আমাদের সংক্রমণ বেড়েছে, ঢাকা শহরে সংক্রমণ বাড়ে নাই, চিটাগাং বাড়ে নাই। তার মানে আপনি কোনো ধরনের অপরিকল্পিত কোনো কিছু দেখতে পাচ্ছেন না, যা হচ্ছে পুরোটাই একটা সিস্টেম এবং পরিকল্পনার এটা বিজ্ঞানসম্মতভাবে যা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবেই হচ্ছে বলে আপনি মনে করেন। তার মানে টিআইবি যেমনটা মনে করছে যে এই মাসের চলতি মাসের শেষের দিকে বা চলতি মাসে একটা কোভিডের আরেকটা ঢেউ আঘাত হানতে পারে, আপনি এটার সাথে একমত না, তাই তো? না, আমি দ্বিমত করছি না। আমি বলতে চাচ্ছি যে এটা অপরিকল্পিত সরকারের লকডাউনের জন্য হচ্ছে, এটার সাথে আমি একমত না। আচ্ছা, এটার সাথে একমত, এইটার সাথে আপনি একমত না। লকডাউন দিচ্ছে, সেখানে লকডাউন দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইন্ডিয়ান ডেল্টা ভেরিয়েন্টের কারণে আমরা বর্ডার বেল্ট গুলোতে এফেক্টেড হচ্ছে, কিন্তু সেইখানে সংক্রমণ নিয়ন্ত্রণ, আপনি যে সমস্ত ডিস্ট্রিক্টে দেখেন চাঁপাইনবাবগঞ্জ এখন নিয়ন্ত্রণে। সুতরাং এই বর্ডার বেল্টের জেলাগুলোতে কিন্তু সরকার বিভিন্নভাবে স্পোরাডিক যে সমস্ত ইউনিয়ন আছে, উপজেলা আছে, জেলা আছে, লকডাউন দিচ্ছে এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার জন্য চেষ্টা করছে। যা হচ্ছে তার সব পরিকল্পনার আওতায় হচ্ছে, তাই তো ডাক্তার সাহেব? আমি একটু এম এ আজিজের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে চুক্তি, টিকা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা ইস্যুতে কথা বলতে চান না অধিকাংশ দায়িত্বশীলরা। এটা আমরা প্রতিনিয়ত সাংবাদিক হিসেবে এই চ্যালেঞ্জটা আসলে ফেস করছি। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় গোপনীয়তার দোহাইও দেওয়া হয়, যেমন চীনের টিকার মূল্য প্রকাশ নিয়ে এক ধরনের জটিলতা কিন্তু তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম। কিন্তু তথ্য আসলে স্পষ্টভাবে প্রকাশ করা যখন হয় না, আবার চুক্তির মানে স্বচ্ছতার প্রশ্নে আমরা আসলে চুক্তিতে কি হচ্ছে সেটা জানতে পারি না, গণমাধ্যম নিশ্চয়ই তথ্য পেতে চাইবে। সেক্ষেত্রে আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লাম কিনা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে যে চুক্তি বিষয়ক তথ্য প্রকাশের জন্যও আসলে বারবার তাগাদা দেওয়া হয়েছে। দেখেন, চুক্তির বিষয়ে দেখেন, রাষ্ট্রের যেখানে স্বার্থহানি হয় অবশ্যই সাংবাদিক সে বিষয়টি বিবেচনা করবে। ধরেন চীনের টিকা $10 আপনার প্রতি ডোজ টিকা আমরা পেতে যাচ্ছিলাম, সেখানে একজন এডিশনাল সেক্রেটারি তিনি এই তথ্যটি সাংবাদিকদেরকে দিয়েছেন। এখন এই চীনের এই টিকাটা আপনার অন্য অনেক দেশে তারা বিক্রি করেছে, সেখানে আমাদের চাইতে বেশি দামে, যার ফলে চীন কিন্তু একটা ক্রাইসিসে পড়েছে। যার ফলে চীন বলেছে চুক্তি তো হয়ই নাই। সুতরাং এখানে সরকারের আমি যেটা বলবো যে কোঅর্ডিনেশনের অভাব, যে ব্যক্তি কথা বলা উচিত সেই ব্যক্তি দায়িত্ব পালন করছে না, অর্থাৎ আগ বাড়িয়ে কথা বলা, কে কত দায়িত্ব পালন করবে। তো এখন আমার যে বক্তব্য হচ্ছে যে এমনি তো কথা বলার যে এডিশনাল সেক্রেটারি কথা বলেছেন টিকার ব্যাপারে, তার তো কথা বলার এখতিয়ারই নাই, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের তো পরিপত্র জারি করাই আছে যে কেউ কথা বলতে পারবে না। উনি কথা বললেন কেন? দায়িত্বটা তার। তিনি যখন সাংবাদিকদের ব্রিফ করেছেন তখন সাংবাদিকরা ছাপিয়ে দিয়েছে, কারণ এটা তো যৌক্তিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আসলে আমি যেটা আগেও বলেছি যে দেশের প্রচলিত আইন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিপত্র জারি করার পরে এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি কোনো কিছুর ব্যাপারে সাংবাদিকদের কিন্তু একদম আইন মেনে রিপোর্ট করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং তারপরেও যে রিপোর্টটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সোর্স থেকে ছাপানো হচ্ছে নিতান্তই সত্য বলে হয়তো তাকে ধরা যাচ্ছে না। যেমন আপনি বলেছেন একটু আগে শুরুতে যে প্রথম আলোর সাংবাদিক একটি রিপোর্টের ব্যাপারে তিনি তথ্য সংগ্রহ করতে গেছে এই চুক্তির ব্যাপারে, টিকার ব্যাপারে, সেখানে দেখা গেল আপনার এপিএসের টেবিলে পড়ে নাকি আছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তার চুক্তি। তো সেটা এপিএস এর টেবিলে কি করে পড়ে থাকে, তাও সেক্রেটারির এপিএস, আপনি বলেন তো। সুতরাং তারা তো নিজেরাই দায়িত্ব পালন করছে না। সুতরাং আমি যেটা বলবো যে আমাদের যদি সবকিছুই স্বচ্ছ হতো, যদি সংবাদ মিডিয়াকে আপনার আগে পরিপত্র জারি না করে আপনার সোর্সগুলো যদি ওপেন করা হতো এবং সেখানে কতটুকু তথ্য প্রকাশ পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অবশ্যই সাংবাদিকরা বিবেচনা করত। কিন্তু এখন তো তথ্য পাওয়ার সব দরজা বন্ধ করে রাখা হয়েছে। সুতরাং সাংবাদিকদেরকে বললে তো সেই তথ্যটুকু দেবেই। তা এখন এই জন্যই আমি যে কথা বলছি, যেটা সাংবাদিক নিতে পারছে না, যে রিপোর্ট, যে যতগুলো ইস্যু
আপনার টিআইবি তাদের এই আপনার প্রতিবেদনে, গবেষণা প্রতিবেদনে এনেছে, এটা কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো মিডিয়ায় সবটাই ছাপা হয়েছে, কোনোটাই নাই। যেমন এখানে গ্লোব বায়োটেকের টিকার কথা প্রশ্ন আসছে, আপনার সিনোভ্যাকের ট্রায়ালের কথা আসছে। আরে সিনোভ্যাক আমাদের দেশের আপনার প্রথমে আইসিডিডিআরবির মাধ্যমে ট্রায়ালটা করতে চেয়েছে, আমাদের আমলাতন্ত্র থেকে ক্লিয়ার করা হয় নাই, কারণ আমলাতন্ত্রকে আপনার উপেক্ষা করে তারা আপনার আইসিডিডি এর মাধ্যমে আসছিল, তখন তাদের এটা ঝুলায় রাখা হয়েছে, তখন তারা অন্য ডেস্টিনেশনে চলে গেছে। যখন আবার তারা বাংলাদেশ থেকে তাদেরকে পার্সু করা হয়েছে, তারা তখন বলেছে না আমরা অন্য জায়গায় এনগেজ হয়ে গেছি, এখন যদি তোমরা করো তাহলে আমাদেরকে এত টাকা দিতে হবে। তো সেখানে সিনোভ্যাক্সের কি রাশিয়ান টিকে ট্রায়াল করতে চেয়েছে। আপনি এখন দেখেন ডাক্তার আপনার জাহিদ সাহেব বললেন, ওনারা দুজনে বললেন যে আপনার সিরামের সাথে যে চুক্তি করা হয়েছে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দেওয়ার পরে, এটা তো সত্য না, এটা আপনিও তথ্য করে দেখলেন। সুতরাং আমার মনে হয় তথ্যের জায়গায় ঠিক থাকা দরকার। তথ্যের জায়গায় ঘাটতি থাকলে এই ধরনের আসলে ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগটা থাকে। ডাক্তার জাহেদ জি জি, এক লাইনে শেষ করতে হবে, আমার হাতে খুব বেশি সময় নেই। না, আমি যেটা বলছি যে হ্যাঁ, আমি যেটা বলছি যে বৃক্ষ তোমার ফলে পড়েছে, এখন যে জায়গায় এসছে, আমরা যেভাবেই যা বলি না কেন, শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করি না কেন, এখন আমাদেরকে এখন করোনা যেভাবে চারপাশে আমাদের দেশকে ঘিরে ফেলেছে, বর্ডারিং এরিয়াতে 4,500 কিলোমিটার ভারতের সাথে বর্ডার, যেভাবে এখন আমাদের টিকা এবং স্বাস্থ্যবিধি মানা। এখন এই মুহূর্তে আমরা টিকা পাওয়ার কোনো এই 1 লাখ 1.5 লাখ 1 কোটি 1.5 কোটি দিয়ে তো হবে না, আমাদের টিকা দরকার 28 কোটি ডোজ। সুতরাং আমরা এই টিকা আপাতত পাচ্ছি বলে মনে হচ্ছে না। সুতরাং আমাদের জনগণকে এখন নিজে বাঁচার জন্য নিজের স্বাস্থ্যবিধি আপনি স্বাস্থ্যবিধি মানার প্রতি এবং অবাধ তথ্য প্রবাহের দিকে জোর দিয়েছেন। আমি দুঃখিত আর সময় দিতে পারছি না, আমি ডাক্তার জাহিদের কাছে এবং সুভাষ সিংহ রায়ের কাছে খুব অল্প সময়ের জন্য যাব। ডাক্তার জাহিদ, পুরো বিশ্ব যখন বাহবা দিচ্ছে তখন বাংলাদেশকে, যে বাংলাদেশ কোভিড মোকাবেলায় খুবই আসলে সাফল্যের পরিচয় দিয়েছে, এবং আমরা পুরো বিশ্ব যেভাবে ভুগেছে আমরা আসলে অতটা কি বলবো খারাপ অবস্থায় যায়নি, সেটা দৃশ্যমান। তারপরেও কেন নাগরিক ঐক্য, বিএনপি এবং বা টিআইবির মতো প্রতিষ্ঠানরা এত আসলে ভুল ধরছে? কি মনে হয়, সেটা কি কেবলই বিরোধিতা করবার জন্য? একটা পুরনো তথ্য একটু ক্ল্যারিফাই করে আমি আমার এই অংশের কথাটা শুরু করছি। আপনার রিসার্চ টিম যে তথ্য দিয়েছে টিকা নিয়ে, সেটাকে আমি একটু পূর্ণাঙ্গ করতে চাই। বাংলাদেশ টিকা দেয়া, খুব দ্রুত বলছি, টিকা দেওয়া শুরু করেছে 7 ফেব্রুয়ারি, কিন্তু টিকার চুক্তি হয়েছিল 13 ডিসেম্বর। মানে WHO এই টিকা অনুমোদন দেওয়ার 2 মাসের বেশি সময় আগে চুক্তি হয়েছিল। সুতরাং ওই যুক্তি এখানে আর খাটে না যে অনুমোদনের প্রশ্ন। আপনি যে কথাটা বলছেন যে আমরা কেন এত সমালোচনা করছি, আমরা না, খেয়াল করুন, আমিও আজকে যতটুকু কথা বলেছি বা অন্য সময় টিআইবিও যা যা কথা বলেছে, এখন কিন্তু ঢালাও কোনো অভিযোগের স্কোপ নাই। আপনি পারবেন না, আপনি যেসব কথা বলছেন, আমিও যদি মিথ্যা তথ্য দিতাম সেটা কিন্তু ধরা পড়ে যেত, আপনি কিন্তু ভেরিফাই করতে পারলেন। সো আমরাও আসলে তথ্যপাত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশ কোথায় কোথায় সমস্যা করেছে। আর একটা কথা ক্লিয়ারলি মনে রাখা দরকার, সেটা হলো আপনি যখনই তথ্যের অবাধ প্রবাহ বন্ধ করার চেষ্টা করেন তখন বুঝতে হবে আপনার মধ্যে কোনো রকম দুরভিসন্ধি আছে। একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে 2014 সালে একটা তথ্য অধিকার আইন হয়েছিল, ওটার যে প্রস্তাবনা সেখানে সরকার নিজে লিখেছিল যে অবাধ তথ্য প্রবাহ থাকলেই সরকারি স্বায়ত্তশাসিত এবং অন্যান্য প্রতিষ্ঠানে দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব হবে। মজার ব্যাপার হলো এই কথাগুলো এখন সরকার ভুলে রাদার সব তথ্য চেপে রাখছে। আমি দুর্নীতি করব সেটা প্রকাশ করা যাবে না, করলে তাকে রোজিনার পরিণতি পেতে হবে। ধন্যবাদ ডাক্তার জাহেদ। সুভাষ সিংহ রায়, আমি কোনো প্রশ্ন করব না, আপনি খুব ছোট করে মন্তব্য দিন, আমার কাছে আর 30 সেকেন্ড সময় আছে। খুব দ্রুত বলি, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, সেই সত্য রচিবে তুমি ঘটে যা সব সত্য নয়। খুব দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সামনে তথ্যগুলো উপস্থাপিত হয়। এমার্জেন্সি ইউজ অথরাইজেশন হওয়ার পরে তার পরবর্তীতে বাংলাদেশের টিকা প্রকল্প চালু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো কিছুই করা হবে না। আপনি জানেন যে গাভীর যে উদ্যোগ, সেই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী প্রথম 4 এপ্রিল ব্রিটেনে যে ভার্চুয়াল মিডিয়াতে ভ্যাকসিন সামিট হয়েছিল, সেই সামিটের তার প্রস্তাবিত পদক্ষেপের মধ্য দিয়ে আজকে কোভ্যাক্স সম্প্রসারিত হয়েছে। আমাদের
এখন আমাকে প্রশ্ন করতে ইচ্ছে করে পণ্ডিত জনদের অনেকের, যে আমরা যদি 16 কোটি টিকা 12 কোটি টিকা একসাথে পাই, তাহলে কি আমরা টিকা প্রকল্প সম্পন্ন করতে পারবো কিনা? কেননা প্রতিটি ভ্যাকসিনের একটা শেলফ লাইফ আছে এবং সর্বোচ্চ 6 মান্থ। অতএব আমি একসাথে সব টিকা পেলেও আমি টিকা প্রকল্প কার্যকরী করতে পারবো না। অতএব এগুলো মাথায় রাখা দরকার। অতএব আজিজ ভাই বললেন এই কটা টিকা, ওই কটা টিকা, ওই কটা টিকা, আমি ভ্যাকসিন কার্যক্রম কিভাবে গতিময়তার সাথে করতে পারবো, যেটা বাংলাদেশ সরকার দেখিয়েছে বিশ্ববাসীর সামনে। অতএব মডার্নার টিকা, ফাইজার বায়োনটেকের টিকা আমরা ওই সময় আনতে পারতাম না, সেটা টেম্পারেচারের কারণে। মানে সুভাষ সিংহ রায়, আপনি বলেছেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আমরাও সেটা বিশ্বাস করতে চাই। আমজনতার জন্য যা হবে সেটা ভালোর জন্যই হবে, আমরা আস্থা রাখতে চাই এবং সেই আস্থার জায়গাটা যেন নষ্ট না হয় সেটাই প্রত্যাশা। দর্শক, আমজনতার সঙ্গেই থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।